শফিক সাহেবের বাড়ির দারোয়ান আবিরকে ঢুকতে দিতে চায় না। কেমন যেন অগ্নিদৃষ্টিতে আবিরের দিকে তাকায়। তবে রহিম মিয়া কিছু করার নেই। শফিক সাহেবের নির্দেশ, আবির যখন খুশি বাইরে যাবে, আসবে, থাকবে, এতে কেউ কোনো কথা বলবে না। কেবল ছিনতাইকারীদের থেকে বাঁচিয়েছে বলে শফিক সাহেবের এমন আচরণ বাড়িতে কেউ মেনে নিতে পারছে না। তবুও কারো কিছু বলার নেই। তবে শফিক সাহেব না থাকলে সায়লা বেগম আর নেহা অনেক রকমের কথা শোনায় আবিরকে। পরের দিন, ওই নেহা, দেখেছিস আজকে ও কেমন করে ভার্সিটিতে এসেছে? আমি না নিতে পারছি না, ওকে ভার্সিটি ছাড়া করতেই হবে। ফারিয়ার কথা শুনে নেহা ক্যাম্পাসের রাস্তার দিকে তাকায়। কাল সারাদিন নেহা নিলয়কে বাড়ির বাইরে যেতে না বা ঢুকতে দেখেনি। অবশ্য নেহা নিলয়ের ওপর যে নজর রাখে সেটাও না, কিন্তু গতকাল ক্লাসে মজা করার জন্য নেহা দেখে চেয়েছিল নিলয় বাড়ি ছেড়ে চলে যাক কিনা, কিন্তু সেটা করেনি। গ্রাম থেকে এসেছে তো তাই এরকম ছ্যাঁচড়াও। বাদ দে তো, ওর কথা পরে হবে, এখন চল আড্ডা দিই। আরে দাঁড়া দাঁড়া, ব্যাটাকে নিয়ে একটু খেলা করি। ওকে তাহলে কি ডাক দিব? দে তাহলে, মজাই করি। আবির ছেলেটা মাথা নিচু করে ক্যাম্পাসে এসেছে। কাল সারা রাত সে ঘুমায়নি, খুব কেঁদেছে ও। সবটা সময় ভেবেছে ও গরিব বলে আজ তাকে এত কিছু সহ্য করতে হচ্ছে, কিন্তু সে কি আসলেই গরিব? আবির নিজের মতো করে হাঁটছে, ঠিক তখনই শুনতে পায়, হই রাজবিন, আবির এদিকে আয়। আবির সেই দিকে তাকায়, দেখে নেহা সহ ওদের বন্ধু বান্ধবীরা তাকে ডাকছে। আবির ওদের দিকে এগিয়ে যেতেই মুচকি হাসি দিয়ে বলে, আমাকে কেন ডাকছেন? ওরে কি গে ওরে, গ্রামে থাকা মানুষগুলো যে একটু বেশি আবাল, তা একে না দেখলে বুঝতে পারতাম না। সহপাঠীদেরও আপনি করে বলছে। তো বলবে না, ও তো কথা বলারও যোগ্যতা নেই। আচ্ছা, আপনার প্রবলেমটা কি? আপনি আমাদের বাড়ি থেকে যাচ্ছেন না কেন? আবির চুপচাপ দাঁড়িয়ে থাকে। আবির সবার দিকে তাকিয়ে একটু মুচকি হেসে বলে, আপনার আব্বুই আমাকে রেখেছে, উনি বললেই আমি চলে যাব। আপনার কথাতে না। তোর সাহস কি করে হয় রে আমাদের মুখের ওপর কথা বলার? এই ফারিয়া, যা তো শফিক মামার দোকান থেকে আইসক্রিম কিনে আন, সব ওর মুখে আর জামায় লাগিয়ে দেব। ফারিয়া, নাইমা আর সোহেল ওরা তিনজন মিলে আইসক্রিম কিনতে যায়। আবির সেই দিকে তাকিয়ে ধীরে ধীরে সেখান থেকে চলে আসতে যাবে, তখনই আরিফ, তিশা এসে আবিরকে পাকড়ে ধরে। আবির চুপচাপ দাঁড়িয়ে যায়। আবির চোখের চারপাশে এমন কাউকে খুঁজতে থাকে যে এসে বলবে ওকে ছেড়ে দাও, কিন্তু কেউ নেই। সবাই নিজের কাজের জন্য ব্যস্ত। সবাই আবিরকে জোকার দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। কয়েক মিনিট পরেই ওরা তিনজন এসে হাজির। আরিফ আর সোহেল আবিরের হাত ধরে রাখে। নেহা, তিনি, ফারিয়া, নাইমা ওরা চারজন এসে আবিরের মুখে, মাথায় আর তার ময়লা শার্টে, মুখে, ঘাড়ে, কানে, গলাতে আইসক্রিম লাগাতে থাকে। আবির মাথাটা নিচু করে নেয়, চোখ দুটো মাটির দিকে করে নেয়। সবাই আবিরকে নিয়ে হাসতে থাকে। ঠিক তখনই ফারিয়া বলে ওঠে, ওই দেখ, ওই নতুন ছেলেটাকে দেখ, কি হট রে, স্টাইলিশ, দেখেই বোঝা যায় রোজ জিম করে। সবাই ক্যাম্পাসের গেটের দিকে তাকায়। বাইকে আসা একটা ছেলের দিকে সবাই চোখ আটকে তাকিয়ে থাকে। সাথে আবিরও মাথা তুলে সেই দিকে তাকায়। দেখে কালকে সেই ছেলেটা যার সাথে আবির ভুলবশত ধাক্কা খেয়েছিল। আবির সেই দিকে তাকাতেই দেখে সেই নতুন ছেলেটা তার দিকেই তাকিয়ে আছে। ছেলেটা বাইক রেখে ওদের পাশ দিয়ে হেঁটে যেতেই তিন্নি ডাক দেয়, এক্সকিউজ মি মিস্টার, আপনাকে কাল ভার্সিটিতে দেখেছিলাম, নতুন স্টুডেন্ট, নাম কি আপনার? ছেলেটা থেমে যায়, আবিরের পাশে এসে দাঁড়ায়। আবির মাথাটা নিচু করে নেয়। ছেলেটা আবিরের দিকে আর চোখে তাকাতেই কয়েক হাত দূরে সরে যায় ছেলেটা। আবিরের সারা গায়ে আইসক্রিম লেগে আছে। সবাই ভাবছে আবিরকে বাজে দেখার কারণে ছেলেটা সরে গিয়েছে, কিন্তু বিষয়টা তা নয়, অন্য কিছু। ছেলেটা কিন্তু কিছু সময় চুপ থেকে বলে, আমি শাওন, বিভাগ। ও, আমরা সবই তো একই বিভাগের স্টুডেন্ট। আমি ফারিয়া, ও তিন্নি, ও নেহা, ও নাইম, তিশা, সোহেল, আরিফ। আর ইনি? শাওন নামে ছেলেটা আবিরের দিকে তাকিয়ে কথাটা বলে। সবাই কিছুক্ষণ বিরক্ত নিয়ে আবিরের দিকে তাকিয়ে থেকে নেহা বলে, এই যে খ্যাত ময়লার ডাস্টবিন, তুই এখনো ওইখানে দাঁড়িয়ে আছিস কেন? যা ভাগ, সামনে থেকে যা বলছি। আবির
আর দাঁড়ায় না, সেখান থেকে জোরে হেঁটে কিছুটা দূরে চলে আসে। দূরে এসে পেছনে ঘুরে তাকায় ওদের দিকে। শাওন নামে ছেলেটা তখনও আবিরের দিকেই তাকিয়ে আছে। আবির শাওনের দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। শাওন কিছু বলতে চেয়েও বলতে পারল না। রঙ্গন ফুল গাছের নিচে আবির বসে রুমাল বের করে মুখটা কোনো রকমে মুছে নেয়। এদিকে শাওন ওদের সাথে গল্পতে ব্যস্ত হয়ে যায়। আবির কোনো রকমে নিজেকে ঠিকঠাক করে নেয়। ওদের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তারপর আবির ছেঁড়া ব্যাগ থেকে একটি বই বের করে পড়তে থাকে। কিছু সময় যাওয়ার পর শুনতে পায়, ভাইজান কেমন আছেন? চোখ তুলে তাকিয়ে দেখে মিন্নু এসে পাশে বসেছে। আজ বাদামের পরিমাণ গামলাতে কম। মিন্নুর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে আবির বলে, কি রে, আজ বাদাম এত কেন? আজ ভালো বিক্রি হয়েছে। ও, তা তোর মুখটা এমন শুকনো কেন? মিন্নু কিছু বলে না। আবিরের দিকে তাকিয়ে আবারও চোখ সরিয়ে নেয়। আবির ব্যাগের বই রেখে মিন্নুর মাথায় হাত দিয়ে বলে, কি হয়েছে রে, আজ চুপ কেন? মায়ের ঔষধ কিনতে পারিসনি? আচ্ছা চিন্তা করিস না, আমি দেব। সেটা না ভাইজান, মার ওষুধ কিনেছিলাম। তাহলে আপা কি হয়েছে তোরা? জানো ভাইজান, আপা আমাকে খুব ভালোবাসে। ছোট থেকেই আপার আদরে বড় হয়েছি। আপা আমার গায়ে কখনো হাত উঠায় নাই, কিন্তু আজকে সকালে আমার গালে আপা জোরে চড় মেরে বলছে একদিন সব ছেড়ে চলে যাইব। মিন্নু কান্না করতে থাকে। আবির মিন্নুর মাথায় হাত দিয়ে বলে, আপার কেন রে, কি হয়েছে? জানি না ভাইজান, আজ যখন ভোরে ঘুম থেকে উঠি দেখি আপা আসছে আর বাবা আপারে বকছে। তখন দেখি আপা বাবার সাথে ঝগড়া করছে। এক সময় আপা ঘর থেকে বের হয়ে উঠে নেয়, গিয়ে বসে। আমিও আপার সাথে যাই। আপার মুখে কেমন যেন দাগ দেখি আমি, যেন মনে হচ্ছিল আপারা কেউ সারা রাত ধরে মারছে। গলায়, কপালে, ঠোঁটে কেমন যেন কামড়ের দাগ দেখে ভয় পেয়েছিলাম। আপারে এসব জিজ্ঞাসা করতেই সে আমারে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, তুই এসব বুঝবি না রে, এগুলো পেটের ক্ষুধা আর জীবন চালানোর দাগ রে। আচ্ছা ভাইজান, আপনি তো পেটের ক্ষুধা মেটান, তাইলে আপনার কোনো দাগ নেই? আমার তখন খিদে লাগে, আমি তো খাই। কই, আমার তো কোনো দাগ নেই। নিলয় চুপ হয়ে যায়। কি বলবে ও ঠিক খুঁজে পাচ্ছে না। কেবল মিন্নুর দিকে তাকিয়ে জড়িয়ে ধরে বলে, বাদ দে সব, তুই বরং আমার সাথে অন্য কথা বল। তোর বাড়িতে আমাকে কিন্তু নিয়ে যাস না। হ্যাঁ, আপনারা নিয়ে যাব। আপা যেদিন বাড়িতে থাকবে সেদিন নিয়ে যাব। শুক্রবারে আপা বাড়িতে থাকে সব সময়, সেদিন নিয়ে যাব। আচ্ছা। আবির মিন্নুর থেকে চলে আসে। ক্লাসের সময় হয়ে গেছে। আবির সেখান থেকে উঠে ক্লাসের দিকে এগোতে থাকে। ওর আগে নেহারা ক্লাসে প্রবেশ করে। তারপর, আজকে খ্যাতটাকে নিয়ে চল না নতুন কিছু নিয়ে মজা করি। ফারিয়ার কথা শুনে সবাই একসাথে জড়ো হয়ে যায়। ওদের পাশের বেঞ্চে শাওন বসে আছে। ফারিয়ার কথা ঠিকই শুনে ফেলেছে ও। ফারিয়ার কথা শুনে শাওন পেছনের দিকে তাকায়। সবাই শেষে বসা চুপচাপ ময়লা শার্ট পরা আবির নামে ছেলেটার দিকে শাওন এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির শাওনের দিকে তাকায়। শাওন চোখ সরিয়ে নেহাদের দিকে তাকিয়ে থাকে। তা কি নিয়ে মজা করবে? আচ্ছা, আজকে ওর ব্যাগটা কেড়ে নেব। কিভাবে? দুটো ক্লাস পরেই তো অফ আছে, সেই সময় যখন ও বাইরে যাবে তখনই আমরা সরিয়ে ফেলবো। ঠিক বলেছিস। কিছু সময় পর স্যার ক্লাসে আসেন। এসে আবিরের দিকে তাকায়। আবির দাঁড়িয়ে মাথা নিচু করে আছে। স্যার সবাইকে বসার অনুমতি দিয়ে আবিরকে ডাক দেয়। এই ছেলে, তোমার নাম আবিরই তো? জি স্যার। যাক, নামটা তাহলে মনে আছে। তা তোমার এইরকম ড্রেস কেন? জানো তুমি এখন কোথায় পড়াশোনা করছো? স্যার, ঢাকা ভার্সিটিতে। এখানে সব ছেলে মেয়েরা কত স্মার্ট দেখেছো? জি স্যার। তুমি এমন স্মার্ট হতে পারো না? আবির চুপচাপ দাঁড়িয়ে থাকে। সবার দিকে একবার করে তাকায়। সবাই ঘুরে আবিরের দিকে তাচ্ছিলের হাসি দিয়ে চেয়ে আছে। আবির মাথাটা নিচু করে স্যার বলে, কি হলো বলো? তুমি একটু পোশাক আশাক স্মার্ট দেখাতে পারো না? জানো তো পোশাক আর হেয়ারস্টাইল বলে দেয় মানুষের আসল
কেমন হতে পারে? আবির একটু মুচকি হাসলেন। স্যার ওকে হাসির জন্য ঝাড়ি দিতে যাবে, তখনই আবির বলে, কি হবে স্যার স্মার্ট দিয়ে? যেখানে মানুষের মধ্যে অন্য মানুষদের জন্য কোনো মূল্যবোধ থাকে না, সেখানে স্মার্টনেস দিয়ে কি হবে? স্মার্টনেস কেবল দামি পোশাকেই বহন করে, এটা ভাবা ভুল স্যার। একজন রিক্সা চালকও স্মার্ট স্যার, কারণ তার রিক্সা যত বেশি চলবে সে তার পরিবারের জন্য তত বেশি সুখ আহরণ করতে পারবে। আমার কাছে স্মার্ট মানে টাকা থাকা নয়, নতুন ড্রেস আপ পরে ঘোরা নয়, কথায় কথায় ওহ নো, ও মাই গড, ও শিট, সরি, ইডিয়েট, স্টুপিড বলা নয়। আমার কাছে স্মার্ট মানেই মূল্যবোধ, যা হয়তো শিক্ষার মাধ্যমেও অর্জন করা যায় না স্যার। আর কি হবে এসব পোশাক দিয়ে? যদি মেয়েদের লজ্জাস্থানের আকৃতি বোঝা যায় আর তা দেখে ছেলেরা ওয়াও কি মাল যাচ্ছে রে, তাহলে স্মার্টনেস কি বাড়বে নাকি যাবে স্যার? গ্রাম থেকে এসেছি স্যার, দুবেলা পেটের খাবার জোটাতেই হিমশিম খেতে হয়, সেখানে স্মার্টনেস দেখিয়ে কি হবে? কেউ না খেয়ে থাকলে অন্য কেউ এসে কখনোই বলবে না চল আমি তোকে খেতে দেব। তাহলে স্মার্টনেস দিয়ে কি করব আমি স্যার? স্যার আর কোনো কথা বলছে না, কেবল হা হয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। শুধু স্যার নয়, ক্লাসের সবাই আবিরের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। বিশেষ করে যে মেয়েগুলো শর্ট ড্রেস পরে আসে তারা। আবির নিজের জায়গাতে বসে পড়ে। এভাবে দুটো ক্লাস পার হয়, 1 ঘন্টা ব্রেক চলে। আবির ব্যাগ রেখে রঙ্গন ফুল গাছের নিচে এসে বসে। ঘামে ভেজা শার্টের হাতার দিকে ঘামটা মুছে নেয়। খানিকটা সময় পর মিন্নু আসে, চোখ মুখে তখনও মিন্নুর চিন্তার ছাপ। আবির বলে, কি হয়েছে, এখনো মন খারাপ? ভাইজান, দুপুরে গেছিলাম বাড়িতে ভাত খেতে। বাড়ির কাছে যেয়ে শুনি আপা পাশের বাড়ির এক ভাবির সাথে ঝগড়া করছে। ঝগড়ার সময় ভাবি বলছিল, আপারে তুই তো একটা খা, রোজ রাতে বেগিরি করে বাড়িতে আসিস, তোর লজ্জা করে না মুখ দেখাতে? ভাইজান, ভাবি যখন আপারে এইসব বলছিল, আপা কোনো উত্তর দেয়নি কেন? আপার চোখে পানি দেখে আজ নাকে চলে এসছি। আবির কিছু বলতে চেয়েও বলল না। কি বলবে ও? মিন্নুর মা পঙ্গু, বাবা একজন মাতাল, ওর বড় বোন সংসার চালাতে, মায়ের ওষুধ কিনতে, বাবার নেশার মেটাতে রাতের অন্ধকারে রাতে পরি হয়ে থাকে। টাকাওয়ালা মানুষগুলো সেই পরিটাকে নিত্য নতুনভাবে ব্যবহার করে, আর সেই বড় লোকের ছেলেগুলা গরিবদের দান করতে গেলে তাদের হাত কাঁপে। আবার সেই নারী যদি সংসার চালানোর কাজে নিজের দেহটাকে বিক্রি করে, সেই নারীর হয়ে যায় খারাপ। অথচ সমাজের ভদ্রলোকেরা দিব্য তাদেরকে টাকার বিনিময়ে ভোগ করে যায়। আজব খেলা। ভাইজান, চুপ করে আছেন কেন? ভাবছি আজকেই তোদের বাসায় যাব। যাবেন? আচ্ছা, তাইলে যাই। বাড়িতে বলে আসি আমি এখন যাব আর আসব, আপনি এইখানে থাকবেন। মিন্নু চলে যায়। এদিকে আবারও ক্লাস শুরু হওয়ার সময় চলে আসে। আবির ক্লাস শুরু হওয়ার 10 মিনিট আগেই ক্লাসে আসে। নিজের জায়গাতে যেয়ে বেশ অবাক হয়, কারণ সেখানে তার ব্যাগ নেই। আবির সব দিকে একবার চোখ বুলিয়ে নেয়, কোথাও আবিরের ব্যাগের চিহ্নও দেখা যাচ্ছে না। আবির আবারও ভালো করে সব বেঞ্চ তাকায়, কিন্তু সেখানে আবিরের ব্যাগ নেই। শেষে আবির বেশ কাচুমাচু হয়ে সামনে বসা ছেলেগুলোর কাছে যায়। সোহেল, আরিফ, শাওন আরও অনেকে বসে আছে সেখানে। আবির কাচুমাচু হয়ে সোহেলকে জিজ্ঞাসা করে, ভাই আমার ব্যাগটা দেখেছেন? সবাই উচ্চস্বরে হেসে ওঠে। আবির যে 1 নম্বর খ্যাত তা আবিরের কথা শুনেই বুঝে গিয়েছে সবাই। ক্লাসমেটদেরও আপনি করে বলছে, তাও ভাই ডেকে। আরিফ আবিরের জামার কলার ধরে বলে, সালা, তোর ব্যাগ কোথায় আমরা কি জানি? তোর ব্যাগ কি আমরা দেখে বেড়াই? কোথায় ছেঁড়া ব্যাগ, কোথায় দামি ব্যাগ? যা ভাগ সামনে থেকে। ভাই ব্যাগ দেখেছেন? ঢং দেখলে মনে হয় সালা তোকে ঘুষি মেরে দিই। যা সর সামনে থেকে, আবাল কোথাকার। কাকে কি বলছিস? ওর তো কানও কাটা, দেখছিস না চেঁচার মতো আমাদের বাড়িতে পড়ে আছে। এর থেকে আমাদের বাড়ির কাছের ছেলেটাও স্মার্ট, যে কোনো মেয়ে হুট করে কাছের ছেলেটাকে প্রপোজ করতেও পারে। সবাই বেশ জোরে হাসতে থাকে। এভাবেই সেম ইয়ারদের কাছে র্যাগিং হতে হবে, তা টিচ হবে আবির কল্পনাও করেনি। আবির আর দাঁড়ায় না।
মন খারাপ করে ক্লাসের বাইরে চলে আসে। শাওন নামে ছেলেটা কিছু বলতে যেও চুপ থাকে। আবির বের হতেই সবাই জোরে জোরে হাসতে থাকে। আবির আর দাঁড়ায় না, সোজা ভার্সিটি থেকে চলে আসে। ক্লাস শেষ হওয়ার পর সবাই একসাথে বের হয়। তিন্নি, নাইমা, তিশা, শাওন আর বেশ খাতির জমিয়েছে। এদিকে নেহা আর ফারিয়া একসাথে বের হয়েই ফারিয়া বলে, কি করবি এখন? ব্যাগটা তো ফেরত দিতে চেয়েছিলাম, কিন্তু ছেলেটা তো ক্লাসেই আসেনি। চল বাদ দে, কাল আসলেই দিয়ে দেব। সবাই যে যার মতো করে বাড়িতে চলে যায়। পরের দিন ঠিক সময় সবাই ভার্সিটিতে চলে আসে, কিন্তু আবিরকে কোথাও পাওয়া যায় না। আবির ভার্সিটিতে আসেনি। ওই ফারি, ছেলেটা তো আসলো না, কি করি ব্যাগ নিয়ে? আরে রেখে দে, আজ আসেনি কাল আসবে। ওর জায়গায় আমরা আগে থেকে ব্যাগটা রেখে দিব, তাহলে জানতেও পারবে না কে করেছিল এসব। আচ্ছা বেশ। ওরা কয়েকজন মিলে গল্প করছিল। মিন্নু বাদাম নিয়ে ওদের সামনে এসে দাঁড়ায়। মিন্নুকে নেহা দেখেই বলে, আজ বাদাম নেব না রে। আপা, ভাইজান আসে নাই। কোন ভাইজান? ওই যে দাঁতগুলো হলুদ, গায়ে ময়লা জামা পরে আসে, আবির নাম ভাইজানের, উনি আসে নাই। না কেন? এমনিতেই। আচ্ছা থাকেন। মিন্নুর মন খুবই খারাপ। কাল রাতে তার রেনু আপা বাসায় ফেরেনি। যখন সকালে মিন্নু বাদাম নিয়ে ভার্সিটিতে আসছিল, তখন দেখে তার আপা খোঁড়াতে খোঁড়াতে বাড়ির দিকে আসছে। আপার দিকে তাকিয়ে মিন্নু জিজ্ঞাসা করেছিল, কি হয়েছে আপা? ওর আপা কোনো উত্তর দেয় না। মিন্নু আর না দাঁড়িয়ে পেটে তাগিদে বাদাম নিয়ে চলে আসে। ভেবেছিল আবিরের সাথে গল্প করে মন ভালো করবে, কিন্তু আবিরকে সারা ভার্সিটি খুঁজেও কোথাও পায়নি। এভাবে কেটে যায় অনেক দিন। ব্যাগটা আবির আর নিতে আসেনি। নেহা একবার ছাদে চিলে কোটায় গিয়েছিল আবিরকে দেখতে, কিন্তু সেখানেও তালা ঝুলছে দেখে সবাই আবিরের কথা ভুলে গেলেও নেহা পারছে না, কেন যেন সে আবিরকে খুঁজছে। প্রায় 25 দিন পর নেহা রুমে বসে বই পড়ছে। হঠাৎ চোখে চলে আসে সেই ছেঁড়া ব্যাগটার দিকে। নেহা কি মনে করে ব্যাগটা খোলে। ক্লাসের কোনো বই ব্যাগে নেই, কেবল আছে দুটো ইংরেজি নোবেল। নেহা অবাক হয় এই রকম একটা ছেলের ব্যাগে ইংরেজি নোবেল দেখে, যা নেহা কখনোই পড়েনি। আর আছে কয়েকগুলো ইংরেজি পত্রিকা, কাটা ছবি সহ ড্রাগস রিপোর্ট। নেহা পত্রিকা থেকে কাটা কাগজগুলো উল্টাতে থাকে। হঠাৎ চোখ আটকে যায় একটা ছবিতে। ছবিটা তার বাবার, শফিক সাহেবের ইংরেজি পত্রিকা। সেখানে শফিক সাহেব নিয়ে অনেক কিছু লেখা। নেহা পত্রিকার কাটা অংশগুলো উল্টাতে থাকে। দেশের সব বড় বড় নাম করা মানুষের ছবি সেখানে গচ্ছিত আছে। নেহা বেশ অবাক হয়ে তাকিয়ে আছে সেসবের দিকে। নেহা ব্যাগটা আরো ভালোভাবে চেক করে। কয়েকটি ছবি দেখে সে, একজন বয়স্ক মহিলার ছবি, একটা ম্যাগাজিনের ওপর পাতার ছবি, আর একটা গাছে 5 জন ছেলে দাঁড়িয়ে আছে, মুখে কালো মাস্ক, হাতে কালো কভার এবং পিস্তল নিয়ে। নেহা ছবিগুলো বেশ কিছু সময় পর দেখে আবারও ঠিক মতো রেখে দেয়। কেবল একটা কথা ভাবতে থাকে, এই রকম গেও মার্কা ছেলের ব্যাগে ইংরেজি নোবেল, আবার এত কিছু কেন রাখা? ক্যাম্পাসে বসে সবাই আড্ডা দিচ্ছে। শাওন নামে ছেলেটা সবার সাথে মিশলেও বড্ড চুপচাপ থাকে। অন্য একটি শহর থেকে সে পড়তে এসেছে এখানে। মামার বাসায় থেকে পড়াশুনো করে, সবাই তাই জানে। শাওন এখন সবারই বেশ পছন্দের, তাই হবেই বা না কেন। ছেলেটা সব দিক দিয়ে পারফেক্ট। যে কোনো মেয়ে পটাতে একটা ছেলের বাহিক্য ভিতর দিক সব দিক দিয়েই সে পারফেক্ট। আবার ভালো গিটার বাজাতেও পারে সে, সাথে গানও গাইতে পারে বেশ। এই কারণে মেয়েদের প্রথম ও প্রধান ক্রাশ শাওন। সবাই কম বেশি শাওনকে পেতে ও সঙ্গ দিতে ভালোবাসে। এই কারণে শাওন এখানে পুরো ভার্সিটির সবার পরিচিত। শাওন ক্যাম্পাসে বসে গিটার বাজিয়ে চলেছে, সে সাথে গাইছে। সবাই যখন শাওনের বাজানো গিটারের তালে গান শুনছে মুক্ত হয়ে, তখনই শাওন খেয়াল করে ক্যাম্পাসের গেট দিয়ে কালো প্যান্ট আর সাদা শার্টে একটা ছেলে ধীর পায়ে প্রবেশ করছে ভার্সিটিতে। শাওন ছেলেটাকে দেখে গান অফ করে দেয়। সবাই শাওনের দিকে তাকাতেই দেখে শাওন গেটের দিকে চেয়ে আছে। সবাই শাওনের দৃষ্টি ফলো করে তাকায় সেই দিকে। দেখে আজ বেশ কয়েক মাস পর আবির নামের সেই খ্যাতমার্কা গ্রাম্য ছেলেটা ভার্সিটিতে আসছে। সবাই অবাক হয়। সবাই অবাক হওয়ার পেছনে দুটো কারণ। একটা, আবির আগের থেকে একটু পরিপাটি পোশাক পরে ভার্সিটিতে এসেছে, ময়লা কোনো চিহ্ন নেই। আর একটা কারণ, আবিরকে দেখে শাওন সব কিছু থামিয়ে দিয়ে উঠে দাঁড়িয়েছে।
কি ব্যাপার শাওন, তুমি ওই আবাল মার্কা ছেলেকে দেখে থেমে গেলে কেন? গিয়েছো ঠিক আছে, দাঁড়িয়ে পড়লে কেন? কি সমস্যা কি?